আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা নদী অধ্যায়ের নদীর মধ্যপ্রবাহ ও নদীর নিম্ন প্রবাহ সম্পর্কে জানবে। নদীর এই মধ্য ও নিম্ন প্রবাহে নদী কী কাজ করে এবং তার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, সেগুলো দেখতে কেমন হয় এবং সেগুলো কী বৈশিষ্ট্য সম্পন্ন হয়ে থাকে, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। তোমরা নদীর উচ্চ প্রবাহ কাকে বলে এবং গঙ্গা নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে সেটা কিন্তু আগের ভিডিওতে তোমরা জেনেছো। তো এখন যেটা জানতে হবে সেটা হলো কি, নদীর মধ্যপ্রবাহ বলতে আমরা কি বুঝি। তোমরা জানো যে নদী উচ্চ পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়, সেখান থেকে ভূমির ঢাল বরাবর নেমে আসে এবং তারপরে একদম কোথায় গিয়ে মেশে, কোনো সাগর বা মহাসাগরে গিয়ে মেশে, যাকে আমরা কি বলে থাকি, মোহনা বলে থাকি। তো পার্বত্য প্রবাহ পেরিয়ে সমভূমিতে যখন নদী প্রবেশ করে তখন কি হয়, ভূমির ঢাল কিন্তু অত্যন্ত কমে যায়। ফলে কি হয়, নদীর গতিবেগও কমে যাবে এবং তখন নদীবাহিত পদার্থ কি করে, সঞ্চিত হতে থাকে। এর ফলে এই সঞ্চয় কাজের ফলেই কিন্তু নদী উপত্যকা ক্রমশ অগভীর হয়। তাহলে কি জানলে তোমরা, যে পার্বত্য অঞ্চলের পর মালভূমি বা সমভূমি অঞ্চলের যে প্রবাহ লক্ষ্য করা যায় তাকেই আমরা কি বলছি, নদীর মধ্যপ্রবাহ। তোমরা সবাই জানো যে গঙ্গা হলো একটি আদর্শ নদী। কেন? গঙ্গা নদীর গতিপথে তিনটে প্রবাহই, অর্থাৎ নদীর উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ সুস্পষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যায় এবং এই তিনটে প্রবাহে যে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলোও কিন্তু অত্যন্ত সুস্পষ্ট। তো গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথা থেকে শুরু হয়েছিল, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, সেটা হলো গঙ্গা নদীর উৎসস্থান, অর্থাৎ গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কোন পর্যন্ত ছিল, হরিদ্বার পর্যন্ত। তো গঙ্গা নদীর মধ্যপ্রবাহ কোথা থেকে শুরু হবে, এই হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড়, মতান্তরে হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত হচ্ছে গঙ্গা নদীর মধ্যপ্রবাহ লক্ষ্য করা যায়। নদীর এই মধ্যপ্রবাহে ভূমির ঢাল তো কম থাকেই এবং তার জন্য কি হয়, নদীর গতি এবং শক্তি কিন্তু দুটোই কমতে থাকে। তার জন্য নদী প্রধানত কি করে, বহন এবং সঞ্চয় কাজ করে। কিন্তু এই যে বহন এবং সঞ্চয় কাজ করছে, সেটা কেন করছে? এই যে নদীর মধ্য ও নিম্ন গতি, যেটা সম্পর্কে আজকে আমরা জানব, এই দুটো গতিতে জলের গতিবেগ কেমন থাকে, মাঝারি ও খুব কম। এই দুটো গতিতে ভূমির ঢাল কি হয়, ক্রমশ কিন্তু কমতে থাকে। মধ্যপ্রবাহে ভূমির ঢাল যতটুকু থাকে, নিম্ন প্রবাহে কিন্তু ভূমির ঢাল আরও বেশি কমতে থাকে। এখানে নদীর বহন ক্ষমতাও কিন্তু অনেক বেশি। এই কারণের জন্যই কি হয়, নদী তার বয়ে আনা পলি বালি আর বয়ে নিয়ে যেতে পারে না। তাই জন্যে কি হয়, নদীর শক্তি তো কমে যায়। তাই জন্যে নদী যে সমস্ত পদার্থগুলোকে ক্ষয় করেছিল উচ্চ প্রবাহে, সেইগুলোকে বয়ে নিয়ে যাওয়ার মতো কিন্তু শক্তি আর থাকে না। তাই জন্যে কিন্তু নদী এই দুটো প্রবাহে, অর্থাৎ মধ্যপ্রবাহ এবং নিম্ন প্রবাহ, দুটো প্রবাহতেই কিন্তু নদী সঞ্চয় কাজ করে। যেমন ধরো, একটা বাস্তব উদাহরণ দিই। এখন তোমরা যারা ধরো কয়েক কেজির ব্যাগ স্কুলে নিয়ে যেতে পারছো, কিন্তু একজন বয়স্ক মানুষ যার বয়স 80-র বেশি, তিনি কি অত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে পারবেন? পারবেন না। কেন? তার বয়স হয়েছে, তার শক্তি কমে গেছে। তাই জন্যে তিনি কিন্তু ওই ভারী ব্যাগটা আর বয়ে নিয়ে যেতে পারছেন না। তিনি কি করবেন, সেই জায়গাতেই কিন্তু তখন রেখে দেবেন বা অন্য কারোর সাহায্য নেবেন সেই ব্যাগটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার তোমরা যেটা জানবে সেটা হলো কি, নদীর এই যে দুটো প্রবাহ, অর্থাৎ মধ্যপ্রবাহ ও নিম্ন প্রবাহ, এই দুটো প্রবাহে নদী কি কি ভূমিরূপ গড়ে তোলে। এই দুটো প্রবাহে নদী পলল শঙ্কু, পলল বেজনী, নদী বাঁক,
অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাঁড়ি, নদী চর ও নদীদ্বীপ, বদ্বীপ প্রভৃতি ভূমিরূপ কিন্তু গড়ে তোলে। কিন্তু তোমাদের যে পাঠ্য বই, সে পাঠ্য বইতে এতগুলো ভূমিরূপ সম্পর্কে কিন্তু বলা নেই। তো তোমাদের এখন যে ভূমিরূপগুলো জানতে হবে সেইগুলো হচ্ছে কি, মিয়েন্ডার, নদীদ্বীপ এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ, যেটা কোন প্রবাহে লক্ষ্য করা যাচ্ছে? নদীর মধ্য প্রবাহে। আর নদীর নিম্ন প্রবাহে যে ভূমিরূপগুলো বইতে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের পাঠ্যাংশে দেওয়া রয়েছে, সেইগুলো কি কি রয়েছে? খাঁড়ি, প্লাবনভূমি, কিন্তু প্লাবনভূমি পড়তে গেলে স্বাভাবিক বাঁধ অবশ্যই পড়তে হয়। আর যে ভূমিরূপটা রয়েছে সেটা হলো কি, বদ্বীপ। আর অন্যান্য যে ভূমিরূপগুলোর কথা আমি বললাম, সেই ভূমিরূপগুলো তোমরা আরও বিস্তারিতভাবে জানবে যখন তোমরা ক্লাস 10-এ উঠবে। তাহলে এবার নদীর মধ্যপ্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করা যাক। তো তোমাদের পাঠ্যাংশে নদীর মধ্যপ্রবাহে সৃষ্ট যে ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে সেইগুলো কি কি? সেইগুলো হলো মিয়েন্ডার, যাকে বাংলায় বলা হয় নদী বাঁক, দ্বিতীয়টা রয়েছে নদীদ্বীপ ও তৃতীয়টা রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। তো প্রথমে যে ভূমিরূপটা সম্পর্কে তোমরা জানবে সেটা হলো কি, নদী বাঁক বা মিয়েন্ডার। এই যে মিয়েন্ডার শব্দটা, সে মিয়েন্ডার শব্দটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? তুরস্কের মিয়েন্ড্রস নদীর বাঁক অনুসারে কিন্তু অন্যান্য নদী প্রবাহে মধ্যগতিতে যে বাঁকগুলো লক্ষ্য করা যায়, সেই বাঁকগুলোকে কি বলা হচ্ছে? মিয়েন্ডার বলা হচ্ছে। তো এই মিয়েন্ডার বা নদী বাঁক কাকে বলে? নদী যখন উচ্চগতি বা পার্বত্য প্রবাহ থেকে ধীরে ধীরে ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসছে এবং মালভূমি বা সমভূমি অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে, তখন নদী যে খাতের মধ্য দিয়ে বয়ে আসছে, সেই নদী খাতগুলো কিন্তু পলি দ্বারা পূর্ণ হয়ে পড়ে। তো পলি দ্বারা পূর্ণ হয়ে গেলে কি হবে? নদী কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, একটা বাধার সৃষ্টি হবে। তখন এই বাধাকে বা বোঝাকে এড়িয়ে যাওয়ার জন্য বা প্রবাহ পথে যদি কোনো কঠিন শিলা গঠিত ভূভাগ অবস্থান করে, তখন নদী কিন্তু সেগুলোকে ক্ষয় করতে পারে না, কোমল শিলাকে কিন্তু ক্ষয় করতে পারে। তখন নদী কি হবে? এঁকে বেঁকে প্রবাহিত হবে। একেই তখন আমরা কি বলবো? নদী বাঁক বা মিয়েন্ডার। নদীর এই যে বাঁক, সেই বাঁকে কিন্তু দু ধরনের ঢাল তৈরি হয়। কি কি? একটা হলো খাড়া পাড়, যাকে ইংরাজিতে কি বলা হয়? রিভার ক্লিফ। আর একটা হচ্ছে ঢালু পাড়, যাকে ইংরাজিতে কি বলা হয়? স্লিপ অফ স্লোপ। তো এই যে খাড়া পাড়, এই খাড়া পাড়ে নদীর জল কিন্তু সরাসরি আঘাত করে এবং সেই আঘাত করার ফলে কিন্তু অবতল আকৃতির একটা খাড়া পাড় গঠিত হয়। এই অংশে কিন্তু নদী কোনো পদার্থকে সঞ্চয় করতে পারে না। বিপরীত ক্ষেত্রে অর্থাৎ ঢালু পাড়ে কি হয়? খাড়া পাড়ের বিপরীত দিকটাকেই তো আমরা ঢালু পাড় বলবো। তো সেই ঢালু পাড়ে জলপ্রবাহের গতি ও শক্তি কম থাকে, সেই জন্যে ক্ষয়ীভূত পদার্থ কিন্তু এই অংশে সঞ্চিত হয় এবং তার ফলে উত্তল আকৃতির একটা ঢালু পাড় কিন্তু গড়ে ওঠে। নদীর এই ঢালু পাড়ে যে সঞ্চয় কাজ হলো, সেই সঞ্চয়কে বিন্দু বার বলা হয়ে থাকে। এবার নদী বাঁকের কয়েকটা উদাহরণ দেওয়া যাক। উত্তর ভারতের যে সমস্ত নদীগুলো পলল সমৃদ্ধ, সেই সমস্ত নদীগুলোতে কিন্তু নদী বাঁক লক্ষ্য করা যায়। এছাড়াও লখনৌ ও সুলতানপুরের মাঝে গোমতী নদীতে একটি আদর্শ নদী বাঁক বা মিয়েন্ডার সৃষ্টি হয়েছে। নদীর এই মধ্যপ্রবাহে ভূমির ঢাল কম থাকার জন্য কিন্তু নদীর গতিবেগ কমে যায়। তার সাথে সাথে নদীর শক্তিও কিন্তু কমতে থাকে এবং তার ফলে কিন্তু নদী কোনো জিনিসকে বেশি দূর পর্যন্ত কিন্তু আর বয়ে নিয়ে যেতে পারে না, বহন ক্ষমতাটা কিন্তু হ্রাস পেতে থাকে। তার ফলে কি হয়? নদী গর্ভে কিন্তু পলি জমে
চর গড়ে ওঠে। এই চরকে ঘিরে আরও পলি যখন সঞ্চিত হয় তখন কি হয়, চর জলের উপরে কিন্তু জেগে ওঠে, অর্থাৎ জল নিচে। আর এই পলি সমৃদ্ধ স্থলভাগ, শুধু পলি নয়, পলি, বালি, কাঁকড়, এই সমৃদ্ধ যে স্থলভাগটা সৃষ্টি হলো সেটা কিন্তু জলের উপরে মাথা উঁচু করে জেগে থাকলো। একেই তখন আমরা কি বলছি, নদীদ্বীপ। অসমে ব্রহ্মপুত্র নদের উপর 422 বর্গ কিলোমিটার আয়তনের মাজুলি দ্বীপ হল ভারতের বৃহত্তম নদীদ্বীপ। আর আমাজনের মোহনায় ইলহা দ্য মারাজো, যার আয়তন হচ্ছে 40,100 বর্গ কিলোমিটার, সেটা হলো পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। এবার তোমাদের পাঠ্যাংশে নদীর মধ্যগতিতে সৃষ্ট তৃতীয় যে ভূমিরূপটা রয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বা যাকে ইংরাজিতে বলা হয় অক্সবো লেক, সেই সম্পর্কে তোমরা জানবে। তো তোমরা জেনেছিলে যে নদী তার চলার পথে সামনে যদি কোনো বাধা পায় তাহলে নদী কি করে, এঁকে বেঁকে প্রবাহিত হয়। এই আঁকাবাঁকা পথের খাড়া পাড়ে কি হয়, পার্শ্বক্ষয় হয়, এবং ঢালু পাড়ে কি হয়, সঞ্চয় কাজ চলতে থাকে। এর ফলে একটা সময় কি হয়, বাঁকের দুটো প্রান্ত কাছাকাছি চলে আসে এবং একটা সময় কিন্তু দুটো প্রান্ত জুড়ে যায়। তার ফলে কি হয়, নদী যে আঁকাবাঁকা পথে চলছিল সেই আঁকাবাঁকা পথটা ছেড়ে দিয়ে নদী কিন্তু সোজা পথে প্রবাহিত হয়, এবং সেই নদী বাঁক যেটা সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু নদী থেকে ক্রমশ আলাদা হয়ে পড়ে। এই যে নদী বাঁকটা আলাদা হয়ে পড়ল, সেটার আকৃতিটা কেমন হয়, অশ্বের বা ঘোড়ার খুরের মতো, যেটা নদী থেকে পৃথক হয়ে পড়েছে। এটাকেই বলা হচ্ছে কি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। গঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি, হুগলি প্রভৃতি নদীর মধ্য এবং নিম্ন অববাহিকায় কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়। আর আমাদের কাছাকাছি একটা জায়গা আছে গোবরডাঙ্গা, সেখানে একটা পিকনিক স্পট আছে, বা এমনিও মানুষ ঘুরতে যায়, বাঁওড়। সেই বাঁওড় কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের কিন্তু উদাহরণ। এরপরে নদীর নিম্ন প্রবাহ এবং এই প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলো এবং তাদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা জানবে। তো প্রথমে যেটা জানবে সেটা হলো কি, নদীর নিম্ন প্রবাহ বলতে কি বোঝায়। ইতিমধ্যেই তোমরা নদীর পূর্ববর্তী দুটো প্রবাহ, অর্থাৎ নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ এবং মধ্য প্রবাহ সম্পর্কে তোমরা জেনেছ। এই দুটো প্রবাহ অতিক্রম করার পর নদী যখন ভূমির ঢাল বেয়ে নেমে আসে, সেই ভূমির ঢাল কিন্তু অত্যন্ত মৃদু হয়, এবং এই মৃদু ঢাল বেয়ে যখন নদী প্রবাহিত হয় তখন কিন্তু নদী এঁকে বেঁকে মোহনা পর্যন্ত প্রসারিত হয় এবং সেখানে গিয়ে কোনো সাগর বা মহাসাগরে পতিত হয়। এই যে প্রবাহ পথটা, সেই প্রবাহটাকেই আমরা কি বলছি, নদীর নিম্ন প্রবাহ। তো গঙ্গা নদীর নিম্ন প্রবাহ কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হয়েছে? গঙ্গা নদীর নিম্ন প্রবাহ শুরু হচ্ছে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে, এবং সেখানে গিয়ে গঙ্গা নদী দুটো শাখায় কিন্তু বিভক্ত হয়েছে। সেই শাখা দুটো কি কি? প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে, এবং আর একটা শাখা যেটা কি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কোথায় গিয়ে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। অর্থাৎ শুরু হলো কোথার থেকে নিম্নপ্রবাহ? মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে, এবং শেষ হলো কোথায়? বঙ্গোপসাগরে। নদী নিম্ন প্রবাহে কী কাজ করে? এই প্রবাহে নদীর গতি আর শক্তি কিন্তু আগের থেকে আরও কমে যায়, শক্তি প্রায় থাকে না বললেই চলে। তো যেখানে নদীর শক্তি একেবারেই নেই সেখানে কি নদী আর কোনো ক্ষয়কাজ করতে পারবে? কোনো ক্ষয়কাজই কিন্তু আর করতে পারবে না, ক্ষয়কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এই সময় নদী সামান্যতম বহন কাজ করলেও নদীর মূল কাজ কি হয়? সঞ্চয়। এবার এই প্রবাহে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো তোমাদের পাঠ্যাংশে এই প্রবাহে সৃষ্ট যে ভূমিরূপগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে সেগুলো হলো খাঁড়ি, প্লাবনভূমি আর হলো বদ্বীপ। তো আমি আগেও বলেছি যে প্লাবনভূমি পড়তে গেলে স্বাভাবিক বাঁধ কিন্তু অবশ্যই পড়তে হবে এবং সেটা সম্পর্কেও জানতে হবে, কারণ প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধ একে অপরের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। খাঁড়ি কী? নদী প্রবাহপথের শেষ প্রান্তে অর্থাৎ মোহনায় নদী যেখানে সাগরে মেশে সেখানে ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলা হচ্ছে? খাঁড়ি। এই খাঁড়ি অঞ্চল কিন্তু জোয়ারভাটা প্রবণ। বিপরীত দিক থেকে আসা প্রবল জোয়ারে নরম পলিমাটি দ্বারা গঠিত পাড় যখন ভেঙে যায় তখন কিন্তু এই খাঁড়ির সৃষ্টি হয়। সুন্দরবনে যে খাঁড়িগুলো রয়েছে সেই খাঁড়িগুলো কিন্তু মৎস্যজীবীদের কাছে একটা অমূল্য সম্পদ। কেন? সুন্দরবনের বেশিরভাগ অধিবাসীদেরই জীবনধারণটা কিন্তু মৎস্য নির্ভর। রাশিয়ার ওব নদীর খাঁড়ি বিশ্বের দীর্ঘতম খাঁড়ি। জোয়ারভাটা শক্তির উপর নির্ভর করে এই খাঁড়িকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত ছোট খাঁড়ি, যার গভীরতা হলো 2 মিটার। দ্বিতীয়ত মাঝারি খাঁড়ি, যার গভীরতা হচ্ছে 2 থেকে 4 মিটার। ও তৃতীয়ত বৃহৎ খাঁড়ি, যার গভীরতা হচ্ছে 4 মিটারের বেশি। প্লাবনভূমি বা ফ্লাড প্লেন কী? তো নদীর এই নিম্ন প্রবাহে ভূমির ঢাল অত্যন্ত কম থাকার জন্যে নদী উপত্যকায় কী হয়? পলি সঞ্চিত হয়। তার ফলে উপত্যকাটা ক্রমশ অগভীর হতে থাকে। এরকম অবস্থায় যদি প্রবল বৃষ্টি হয় তখন কি হবে? উপত্যকাটা তো অগভীর হয়ে গেল। সেই অগভীর উপত্যকাটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির জলকে আর সঞ্চয় করে রাখতে পারবে না বা ধারণ করে রাখতে পারবে না। ফলে কি হবে? নদীর দুকুল ছাপিয়ে নদীতে কিন্তু বন্যা দেখা দেবে। বারবার বন্যার ফলে অববাহিকার বিস্তীর্ণ অঞ্চলে পলি জমে যে ভূভাগটা গড়ে উঠবে তাকেই আমরা কি বলবো? প্লাবনভূমি। তার ফলে কি হবে? বৃষ্টির অতিরিক্ত জল নদীর পার্শ্ববর্তী যে নিচু জায়গাগুলো রয়েছে সেই নিচু জায়গাগুলোতে কিন্তু ছড়িয়ে পড়বে। ফলে এই নিচু জায়গাগুলো ওই জলের দ্বারা প্লাবিত হবে এবং সেই জায়গাগুলো কিন্তু বন্যার কবলে পড়বে। এই যে প্লাবনভূমি বা ফ্লাড প্লেন, এই ভূমিরূপটার কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? এই ভূমিরূপটা পলি দ্বারা সঞ্চিত হওয়ার জন্যে কিন্তু খুব উর্বর হয়। উর্বর প্লাবনভূমি কিন্তু কৃষির জন্য খুব উপকূল। প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে। কখনো কখনো এই স্বাভাবিক বাঁধ যোগাযোগের অন্যতম মাধ্যম হিসাবে কিন্তু ব্যবহৃত হয়। প্লাবনভূমির পশ্চাতে যে জলাভূমিগুলো রয়েছে সেই জলাভূমিগুলোতে কিন্তু মাছ পাওয়া যায়। এবার প্লাবনভূমির কয়েকটা উদাহরণ দিই। গঙ্গা, ব্রহ্মপুত্র, মিসিসিপি, আমাজন, নীলনদ প্রভৃতি নদীতে কিন্তু বিস্তৃত প্লাবনভূমি গড়ে উঠেছে। প্লাবনভূমির সাথে সংযুক্ত পরবর্তী যে ভূমিরূপ সম্পর্কে তোমরা জানবে সেটা হলো কি? স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লিভি। এই প্লাবনের পর নদী খাতে প্লাবনের জল ফিরে এলেও কাদা, পলি প্রভৃতি কিন্তু নদীর 2 কিনারায় সঞ্চিত হতে থাকে। প্রতি বছর যদি এরকম বন্যা হয় এবং তার ফলে যদি এরকম সঞ্চয় কাজ চলতে থাকে তাহলে নদী পাড়ের উচ্চতা ক্রমশ বাড়তে থাকবে এবং উচ্চতা বাড়তে বাড়তে নদী পাড়ের আকৃতি কিন্তু একটা সময় অল্প উঁচু শৈলশিরার মতো হবে। এই যে অল্প উঁচু শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি হলো তাকেই আমরা কি বলবো? স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লিভি। এই যে স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লিভি, এই ভূমিরূপটার কি বৈশিষ্ট্য রয়েছে? এই স্বাভাবিক বাঁধ যার উচ্চতাটা কত হয়? 2 থেকে 3 মিটার। আর যে বাঁধ 1.5 থেকে 2 কিলোমিটার চওড়া হয়।
বাঁধের ঢাল প্লাবনভূমির কিন্তু দিকে থাকে, আর বাঁধ নদী গতিপথের সমান্তরালে অবস্থান করে। এবারেই স্বাভাবিক বাঁধের উদাহরণ দেওয়া যাক। আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর উপনদী ক্রিকের উপর অবস্থিত রেনবো ব্রিজ হলো স্বাভাবিক বা প্রাকৃতিক সেতুর একটা উদাহরণ। আর ভারতে গঙ্গা নদীতে হরিদ্বার থেকে রাজমহলে কিন্তু এরকম বাঁধ লক্ষ্য করা যায়। এই প্রবাহে সৃষ্ট অন্যতম আর একটা ভূমিরূপ হচ্ছে কি বদ্বীপ, যাকে ইংরেজিতে কি বলা হয় ডেল্টা। তো এই প্রবাহে অর্থাৎ নদীর নিম্নগতি বা নিম্ন প্রবাহ পথে যেখানে নদী এসে সমুদ্র বা হ্রদে মেশে, অর্থাৎ যাকে আমরা কি বলছি মোহনা, সেই জায়গাতে নদীর সম্মুখে বা সংলগ্ন অঞ্চলে নদীবাহিত পলি বালি ইত্যাদি জিনিস সঞ্চিত হয়ে ত্রিকোণাকার মানে ট্রায়াঙ্গেল, ত্রিকোণাকার কিন্তু মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে যে ভূমিরূপটা তৈরি হচ্ছে তাকেই আমরা কি বলছি বদ্বীপ। তাহলে বদ্বীপের একটা উদাহরণ দিই। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর যে বদ্বীপ সেটা হলো কি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বদ্বীপের সংজ্ঞায় তোমরা জানলে যে বদ্বীপ মূলত দেখতে কেমন ত্রিকোণাকার, তবে আকারের পার্থক্য অনুযায়ী বদ্বীপকে কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। কি কি? ধনুকাকৃতি বদ্বীপ, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, আর হচ্ছে পাখির পায়ের মতো বদ্বীপ। তো কোন কোন নদী মোহনায় এই ধরনের বদ্বীপগুলো লক্ষ্য করা যায়? নীলনদ, রাইন, হোয়াংহো, মহানদী, গোদাবরী, ইরাবতী প্রভৃতি নদীর বদ্বীপ হচ্ছে ধনুকাকৃতির মতো। আবার তীক্ষ্ণাগ্র বদ্বীপ লক্ষ্য করা যায় হচ্ছে স্পেনের রিও এব্রো, ইতালির তাইবার এবং ভারতের সুবর্ণরেখা নদীর মোহনায়। আর পাখির পায়ের মতো বদ্বীপ লক্ষ্য করা যায় হচ্ছে কি মিসিসিপি নদীর যে বদ্বীপটা সেটা কিন্তু এই আকৃতি বিশিষ্ট। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হলো কি বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ, অর্থাৎ কোন কোন অনুকূল অবস্থায় বদ্বীপ গঠিত হয়। তো এই যে বদ্বীপ গঠন, সেই বদ্বীপ কিন্তু সব নদীর মোহনায় গড়ে ওঠে না। নির্দিষ্ট কিছু অনুকূল পরিবেশ থাকলেই কিন্তু তবে বদ্বীপ গঠিত হতে পারে। তো সেই অনুকূল পরিবেশগুলো কি কি? প্রথমটা হচ্ছে পলির পরিমাণ, দ্বিতীয়টা হচ্ছে মোহনার মৃদু ঢাল, তৃতীয়টা হচ্ছে অগভীর সমুদ্র, চতুর্থ যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি লবণতা বৃদ্ধি, পঞ্চমত যেটা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে কি বিপরীতমুখী স্রোত ও বায়ু, ষষ্ঠতম যেটা রয়েছে সেটা হচ্ছে কি শান্ত সমুদ্র। তো এই রকম অনুকূল পরিবেশগুলো থাকলেই কিন্তু নদী মোহনায় বদ্বীপ গড়ে উঠবে, নাহলে কিন্তু গড়ে উঠবে না। তো আমি এগুলোকে একটুখানি ব্যাখ্যা করে বলি। প্রথম যে পয়েন্টটা বলেছি সেটা কি বলেছি পলির পরিমাণ। তো দেখো নদী যখন উচ্চ পার্বত্য অঞ্চল থেকে আসছে এবং সুদীর্ঘ পথ যখন অতিক্রম করে আসছে তারপরে নদীর অববাহিকায় শিলার যে উপস্থিতি এবং অসংখ্য উপনদী যদি অবস্থান করে তাহলে কিন্তু নদীতে পলির পরিমাণ অবশ্যই বাড়বে। নদী যখন এই দীর্ঘ পথ অতিক্রম করার পর মোহনায় গিয়ে কোনো সাগরে বা কোনো মহাসাগরে গিয়ে মিশছে, সেখানে যদি ভূমির ঢাল মৃদু হয় তাহলে কিন্তু পলি সঞ্চয়ের একটা পরিবেশ গড়ে উঠবে। নদী যেখানে গিয়ে সমুদ্রে মিশছে সেই সমুদ্র যদি অগভীর হয় তাহলে কিন্তু সমুদ্র তাড়াতাড়ি পলি ভরাট হয়ে বদ্বীপ গড়ে তুলতে পারবে। সমুদ্র জলের লবণতা যত বাড়বে ততই কিন্তু নদী জলের পলিরাশি দ্রুত অধঃক্ষিপ্ত হবে, অর্থাৎ জমতে থাকবে। পঞ্চমত যে পয়েন্টটা আমি বলেছি সেটা কি ছিল বিপরীতমুখী স্রোত ও হচ্ছে বায়ু। দেখো নদী মোহনায় বিপরীত দিকে মৃদু স্রোত এবং বায়ু কি করে নদী মোহনায় পলি জমতে কিন্তু সাহায্য করে। এরপরে শেষ যে পয়েন্টটা আমি বলেছি সেটা কি শান্ত সমুদ্র। মোহনার মুখে সমুদ্র স্রোত
ও জোয়ার ভাটা এর প্রকোপ যত কম হবে তত কিন্তু পলিরাশি দ্রুত সমুদ্রগর্ভে সঞ্চিত হতে পারবে। এই যে আমি তোমাদেরকে বদ্বীপ গঠনের 6টা অনুকূল পরিবেশের কথা বললাম, এই রকম অনুকূল পরিবেশগুলো না থাকলে কিন্তু কোনো নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠবে না। তাহলে প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এরকমভাবেও আসতে পারে যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলো কি কি, বা সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। তাহলে এটা তোমরা সহজেই বুঝতে পারছো যে অনুকূল পরিবেশগুলোর কথা আমি বললাম সেইগুলো যখন থাকবে না তখনই নদীর মোহনায় বদ্বীপ গড়ে উঠবে না। সেই কারণেই আমাজন নদীর মোহনায় কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি।